নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। যে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে ঠিক এই সময় উপস্থিত হয়ে আপনাদের জীবন সম্বন্ধে জানানোর সেই অভিপ্রায় নিয়ে আপনারা বসে থাকেন, সেই জীবন সম্বন্ধে জানতে পারেন যে কি হবে বা কি হলে ভালো হয়, অতীত বর্তমান ভবিষ্যৎকে তিনি কিন্তু একেবারে পিকচারের মতন তুলে ধরেন। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও তিনি কিন্তু আগে থেকে পূর্বাভাস দিয়ে দেন যে এই সমস্যা আপনি জর্জরিত হতে চলেছেন এবং এই সমস্যায় আপনি একটা নানান সমস্যা আপনাকে ঘিরে ধরবে, সেটা থেকে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে মুক্ত হবেন, সেইভাবেই তিনি কিন্তু গাইডলাইন্সগুলো দেন। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দিয়ে মানুষ কিন্তু ভীষণ ভালো আছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা, ভালো থাকা। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক যিনি খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। আসুন আমরা তার সঙ্গে একটু আগে কথা বলে নিই, তারপরে কিন্তু আমরা আবার ফিরে আসবো। আরও অনেক কিছু আমাদের জানানোর বিষয় রয়েছে, আমি সরাসরি তার কাছে চলে যাব। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্য নমামৃতাৎ। আমরা সেই পরমেশ্বর শিবের কাছে এই প্রার্থনা করি যে তুমি আমাদের এই ধরায় এনেছো, তোমার রূপ রস গন্ধ দিয়ে আমাকে লালন পালন করছো, তার জন্য আমরা সকলে মানব জাতি তোমার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই যে আমাদের মোহমায়ার পৃথিবী, এটা যেন ত্যাগ করে আমরা সকলে তোমার চরণে গিয়ে আশ্রিত হতে পারি, আমাদের যেন মোক্ষপ্রাপ্তি হয়, সেটা আমরা সকলের প্রার্থনা তোমার চরণে। সামনেই মহাশিবরাত্রি। আজকের যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মহাশিবরাত্রি কি এবং কেন। তার আগে দিদি কিছু বলবো। একদম সত্যি, আজকে কিন্তু খুব একটি পবিত্র দিন। আমরা অপেক্ষায় থাকি, বছরের 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে, কিন্তু মহাশিবরাত্রি এই দিনটিকে আমরা কিভাবে পালন করব, তার সময়সূচি, তাকে কিভাবে অভিষেক করব, তিনি আমাদের উপর কৃপা দেবেন এবং আশীর্বাদ পাবো কিভাবে প্রসন্ন হয়ে, আমরা কিন্তু সেইভাবে আজকে আলোচনা রাখছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। তার সঙ্গে আরেকটু আমি জানাতেই হয়, যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য এবং রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান পেয়েছেন, যিনি কিন্তু জ্যোতিষ বিদ্যাভূষণ পেয়েছেন, যিনি কিন্তু জ্যোতিষ বিক্রমাদিত্য উপাধিতে ভূষিত হয়েছেন এবং তার সঙ্গে তিনি কিন্তু শ্রী মহর্ষি এবং মহর্ষি বেদব্যাস বহু পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। এটাই বলার বিষয়, তার কারণ একটি মানুষ যখন সম্মানিত হয় নানান অ্যাওয়ার্ডে, নানান পুরস্কারে, তখন তার শিক্ষার মানটা যে কতটা মনে হয় শিখরে থাকে বলেই মনে হয় তিনি মানুষের এইভাবে মানুষের কাছে, মানুষের মণিকোঠায় পৌঁছে যান, তার কাজ দিয়ে, তার কর্ম দিয়ে, তার অক্লান্ত পরিশ্রম দিয়ে এত সুন্দরভাবে তিনি কিন্তু মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আর সেইভাবেই তিনি কিন্তু মানুষের সম্মানের জায়গায় পৌঁছে যান। পুরস্কারটা তো একটা একটা কি বলবো, একটা ফর্মালিটি, কিন্তু সেই পুরস্কারের পিছনে অনেক কাহিনী থাকে। কেন তিনি পাচ্ছেন, এটাই বড় কথা। আর আরও বিশেষ করে আমি জানাবো, যিনি কিন্তু রাজস্থানের মেয়র থেকে অন্তর্দেশীয় ডক্টরেট ফ্লোরিডা পেয়েছেন, ইউএসএ থেকে আন্তর্জাতিক স্তরের ডক্টর ডিগ্রি কমপ্লিট করেছেন তিনি, সেই ডক্টর ডিগ্রি তিনি কমপ্লিট করেছেন ইউএসএ থেকে, সেটাও আমাদের জানানোর বিষয়। যিনি কিন্তু মহর্ষি বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং জাতীয় স্তরে 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন। এক এক করে আপনাদেরকে সেটাই আমাদের জানানোর। এবং তার সঙ্গে তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অফ দ্য ইয়ার হিসেবে তিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার পেয়েছেন, 2025-এ ভূষিত হয়েছেন এবং 2026-এও তিনি কিন্তু পুরস্কৃত হয়েছেন, সেটাও আপনাদের জানানোর বিষয়। 2026-এ তিনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। এবং তার সঙ্গে আরেকটি বিষয় জানানোর দরকার, তিনি কিন্তু দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকাতে, ইউএসএ থেকে পেয়েছেন। এক এক করে আপনাদেরকে আমরা সেটাই জানালাম। নিশ্চয়ই আমরা এবার একটু আলোচনায় ফিরবো। আজকের যে আমরা আলোচনাটি রেখেছি মহাশিবরাত্রি, সেই যোগটিকে আমরা কিভাবে কাজে লাগাবো। হ্যাঁ দাদা, আমরা ফিরে আসবো। প্রথম কথা, আপনারা সকলেই জানেন যে মহাশিবরাত্রি যে ব্রত আমরা পালন করি, সেটি ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে আমরা, কৃষ্ণ চতুর্দশী অবশ্যই, তার পরের দিনই অমাবস্যার কাজকর্ম হয়, অমাবস্যার যে পূজা পাঠ হয়, শিব চতুর্দশী যেটা হয়, মানে চতুর্দশীর দিনে আমরা শিবের আরাধনা করি।
দেখবেন আমাদের রীতি অনুযায়ী দুটো প্রথা চালু আছে। আমরা যে লিঙ্গ পূজা করি, হ্যাঁ, তখন এখন মানে সেই লিঙ্গ পূজাটা বিকৃত হতে হতে বিভিন্ন ধরনের অধর্মীয় ব্যাখ্যা সেগুলো সম্পর্কে দেয়া হচ্ছে, অধর্মীয় প্রকাশ সেগুলো নিয়ে করা হচ্ছে। আপনারা যদি শিবের উৎপত্তি দেখেন এবং শিবের উৎপত্তির সঙ্গে সঙ্গে যদি আপনারা দেখেন যে ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি, তো ব্রহ্মা বিষ্ণু সৃষ্টির পর যখন ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে এই নিয়ে একটা ডিবেট চলছিল যে কে বড়, ব্রহ্মা বড় না বিষ্ণু বড়। তো সেই অর্থে একজন মানে শিবের যে জ্যোতির্লিঙ্গটা শিব স্বয়ং দেবাদিদেব নিজেকে প্রকাশ করে উনি বলেছিলেন যে আগে আমার ব্যাপ্তিটা মাপো, তারপরে তোমরা তোমার নিজেদের মধ্যে ডিসিশন করবেন যে কে বড়। তো শিব জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিল। এটা জ্যোতির্লিঙ্গ মানে একটা দণ্ড আর কি, সেই হিসেবে উনি প্রকাশিত হয়েছিলেন এবং ব্রহ্মাকে পাঠিয়েছিলেন ঊর্ধ্বে এবং বিষ্ণুকে পাঠিয়েছিলেন নিচে। এবং ওরা বহু দূর মানে বহু শতাব্দী বহু সৌর বৎসর ধরে গিয়েও শিবের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। মানে উনি এত বিশাল, এত বৃহৎ আকার আর কি। তো সেই অর্থে শিবের ওই যে লিঙ্গ অ্যাকচুয়ালি ওটা হচ্ছে পরম ব্রহ্ম। উনি নিরাকার, ওনার কোনো আকার নেই, উনি নিরাকার, উনি হচ্ছেন স্বয়ং ব্রহ্ম। আর এই যে শিবরাত্রির দিন কথিত আছে যে শিবরাত্রির দিন শিব আর শক্তির মিলন ঘটেছিল, মানে বিবাহ হয়েছিল আর কি। তো এই দিন যদি আমরা শিবরাত্রির দিন বিভিন্ন উপায়ে শৈব অভিষেক বা শিবের যে ওই লিঙ্গরূপিত যে ভগবান মহাদেব, ওনাকে যদি আমরা অভিষেক করি, দেন দেখবেন যে আপনাদের অনেক রকম জ্বালা যন্ত্রণা নাশ হবে। কেউ একজন আছে, একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্য আলোচনায় ফিরব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। তো আমার নাম হচ্ছে সৌম্য, ঠিক আছে, আমার নাম হচ্ছে সৌম্য। তো আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। তো আমার ডেট অফ বার্থটা বলছি আর কি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। 23/4? 23/8 ম্যাডাম, 23/8/2004। টাইমিংটা, জন্ম সময়? আর জন্ম সময় হচ্ছে ম্যাডাম আমার রাত্রি 2:30টা। রাত্রি 2:30টা, আচ্ছা। জন্মস্থান কোথায়? হ্যাঁ জন্মস্থান হচ্ছে ম্যাডাম আমার মেদিনীপুরে জন্মগ্রহণ করেছি, মানে প্রপার মেদিনীপুরে। আচ্ছা, কি বিষয় জানবেন? ম্যাডাম আমার জিজ্ঞাসা বিষয়টা হচ্ছে যে আমার ইদানিং প্রচুর পরিমাণে শত্রু হয়ে যাচ্ছে এবং ভালোভাবে আমি ফল করতে চাইছি, মানে রেজাল্ট আমি করতে চাইছি প্রায় 100%-এর 100 পেতে চাইছি, কিন্তু যেন আমি কিছু একটা অশুভ কিছুর দ্বারা যেন চালিত হচ্ছি মনে হচ্ছে। পরীক্ষা গেলে আমি নাম্বার যতটা পাওয়ার কথা ততটা পাচ্ছি না। আমার ইচ্ছে 300 পাবো, কিন্তু হচ্ছে 200, 230, 250 এরকম, 270, কিন্তু আমি বেশি নাম্বার পেতে পারছি না। এবং কি করে আমি ফল ভালো করতে পারবো? আমি তো প্রতিকার একটা নিয়েছি, কিন্তু তাদের করে কোনো কাজ হয়নি। আমাকে জ্যোতিষী একজন বলেছিলেন লোকাল যে নাকি কালসর্পদোষ তুলা রাশি। তো স্যার এটা কি সত্যি? হ্যাঁ, তুলা রাশি আছে, কালসর্পদোষও আছে। যাই হোক, কালসর্পদোষ, তুলা রাশি ঠিক আছে, এটা নিয়ে ব্যাপার নয়। মেন প্রবলেম হয়ে আছে আপনার পঞ্চমে চন্দ্রকেতু সংযুক্তি হয়ে আছে। হ্যাঁ, ষষ্ঠে 1 2 3 4 5, হ্যাঁ পঞ্চমে আপনার চন্দ্রকেতু সংযুক্তি হয়ে আছে। প্রথম কথা আমি মানে এটা আপনাকে বলি যে শঙ্কিত হয়ে থাকবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? শঙ্কিত হয়ে থাকবেন না। আপনি না ওভার থিঙ্কিং করেন, প্রচুর বেশি ভাবেন। হ্যাঁ ওই বলছি তো, ওভার থিঙ্কিং করেন, এটা আপনার সবচেয়ে বড় বলতে পারেন নেগেটিভিটি। আর অন্যান্য যে জায়গা আছে কোনো কিছু অসুবিধে নেই। একটা ভালো কেতু আর রাহুর প্রতিকার আপনার জন্য প্রয়োজন। কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে এর প্রতিকার করে নিন। আর একটা জিনিস বলে রাখি, ব্যাপার হচ্ছে যদি আমরা না আমাদের প্রাপ্যটা পূর্ণ পাই না, তাহলে আমাদের ঈশ্বর থেকে মনন উঠে যাবে। আপনি যদি 300 এক্সপেক্ট করে যখন 300ই পেয়ে যাবেন না, মানুষের সবচেয়ে বড় অস্থিরতা হচ্ছে অহংবোধ, বুঝেছেন তো? তখন আমরা দেবতার পায়ে নত হব না, তখন আমাদের নিজেদেরই আমরা দেবতা ভাববো যে আমি যেটা এক্সপেক্ট করেছি সেটাই তো আমার হয়ে গেছে। এটা যদি বারবার ঘটতে থাকে তাহলে জানবেন সেটা আপনার জন্য খারাপ। আমি বলি, আমার একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ বলুন। স্যার আমার নাকি মানে তুলা রাশি, বিশাখা নক্ষত্র আর এই বিশাখা নক্ষত্র আর মিথুন লগ্ন, তো স্যার এটা কি সত্যি বলেছিলেন উনি?
হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিলেন। যিনি বলেছিলেন ঠিক বলেছিলেন। ঠিক আছে, আমি আপনাকে বারবার বলি, একটা কথা বলছি, যে একটু নিজেকে ঠান্ডা করে ফেলুন। হ্যাঁ, একটু মেডিটেশন করুন, দেখবেন আপনার পুরো যে ভিতরে সত্তা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আলোচনায় আসবো। ঠিক আছে, ধন্যবাদ, আপনি ফোন করার জন্য ধন্যবাদ। আর যদি এই আরো ডিটেলস জানার জন্য নিশ্চয়ই ফোনের মাধ্যমে আপনারা কথা বলুন, বুকিং করে চলে আসুন। অনেক সমস্যা রয়েছে আপনার। দাদা খুব সুন্দর একটা কথা বললেন যে আমরা যদি সবই পেয়ে যাই তাহলে আর ঈশ্বরকে কেন আমরা ডাকবো না, আর আমাদের সেই দেবতা ঈশ্বরকে নিয়ে আজকে কিন্তু আমাদের কথা। দুটো জিনিস বলি। ব্যাপার হচ্ছে আমাদের ষড়রিপু এত ভয়ঙ্কর ভাবে, বিশেষ করে আপনি বিশেষ করে দেখবেন এই যে কোভিডের আগে আর কোভিডের পরে, আমি কালকেও একজনের সঙ্গে এই নিয়ে আলোচনা করছিলাম, মানে আমাদের মনটা কিন্তু না টোটালি চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে তারও একটা নির্দিষ্ট ব্যাখ্যা আমার কাছে আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি দেখবেন যখন বাড়িতে কোনো গৃহপালিত পশুকে পোষা হয় এবং তাকে যখন চেন দিয়ে বেঁধে রাখা হয় না, তখন দেখবেন তার মননের ওপর আস্তে আস্তে একটা হিংস্র ভাব চলে আসে এবং সে সেই মুহূর্তে শুধুমাত্র নিজের জিনিসটাই ভাবে এবং অন্য কারোকে কোনোভাবে তোয়াক্কা করে না। আমাদের এই যে কোভিড পিরিয়ড আমাদের যেটা করেছিল, আমাদের একদম ঘরে বন্দি করে রেখেছিল। ঠিক আছে, আমাদের থেকে সামাজিকতা যে জিনিসটা, সেটা হচ্ছে আস্তে আস্তে দূরে সরে গিয়েছিল। 6 মাস 8 মাস ধরে আমরা ঘরের ভেতরে ছিলাম। এতে প্রচুর মানুষ মারা তো গেছেই, সেটা বাদ দিন, সেটা তো একটা আদার পার্ট, সেটা তো শারীরিকভাবে একটা রোগগ্রস্ত হয়ে মারা গেছে, সেটা তো একটা আদার পার্ট। বাট মানে যেটা প্রকাশ্যে আসেনি সেটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছে। মানসিক অবসাদে প্রচুর লোক সুইসাইড করেছে। ঠিক আছে, তো এই কোভিড পিরিয়ডের পর আপনারা দেখবেন যে মানুষের মনন কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সামাজিকতা থেকে দূরে গিয়ে আমরা সমাজবদ্ধ জীব, তো আমরা যখন সামাজিকতা থেকে দূরে গেছি আমাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং তারই প্রতিফলন আমাদের সমাজের মধ্যে বিভৎসভাবে পড়ছে। মানে রিসেন্ট একটা ফেসবুকেরই একটা লাইন তুলে ধরে বলি, মানে কোনো একজন ছেলের বাবা মারা গেছে, তো সে কাঁচা কলাই দিয়ে মানে ফেসবুকে ছবি তুলে মানুষকে জিজ্ঞেস করছে যে গাইজ আমার লুকটা কেমন হয়েছে। মানে এটা ভয়ঙ্কর অবক্ষয়ের একটা পরিণতি। হ্যাঁ, তো যাই হোক, আমার মনে হয় একটু আমাদের মননেও একটু স্থিরতা রাখা উচিত। কোনটা আমরা সঠিক করছি, কোনটা আমাদের বেঠিক করছি, সেটা ভেবে করা উচিত। কেউ একজন আছেন? একদম না, যাই হোক, কোনোভাবে হয়তো কানেকশনটা হয়ে গেছে, নেটওয়ার্কের প্রবলেম জন্য। আমাদের যে আজকের আলোচনা, মহাদেবাদেব মহেশ্বর, যিনি ভোলানাথ, যিনি সৃষ্টি, যিনি ধ্বংস, তাকে নিয়ে আজকে কিন্তু আমরা এই নিয়ে এগিয়ে যাব। তো দেবাদিদেব মহাদেব, হ্যাঁ, দেবেদের মধ্যে আদি বলে ওনাকে দেব আদিদেব মহাদেব বলা হয়। তো এই সূত্রে বলে রাখি যে আপনারা কী ভাবে ওই যে শৈব অভিষেক করলে কি ফল পাবেন আর কি। যদি আপনারা আর্থিকভাবে দুর্বল হয়ে থাকেন, আপনারা যদি আর্থিক কষ্টে ভোগেন, তাহলে ওই দিনকে আপনারা করবেন কি, নিজে হাতে একটি আনার মানে হচ্ছে বেদানা কিনবেন। হ্যাঁ, সেই বেদানাটাকে নিজে হাতে ছেঁচে সেই রসটি, রেডিমেড রস কিনবেন না, নিজে হাতে ছেঁচে সেই রসটি আপনারা নেবেন এবং শিবের মাথায় আপনারা অর্পণ করবেন। দেখবেন ম্যাজিকের মতো কাজ পাবেন। হ্যাঁ, যে সমস্ত অবস্ট্রাকশন আমাদের আর্থিক বাধাগুলো, সেগুলো কিন্তু কেটে যাবে। কেউ আছে? একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বর্ধমান। কার বিষয় জানবেন? আমার নিজের বিষয়। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সৌমেন দাস। সৌমেন দাস, বলুন জন্ম তারিখটা বলুন। 13/1/1988। টাইমিংটা বলুন। 13/1/1988। টাইমিংটা বলুন। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 8টা 20। সকাল 8টা 20। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। কি বিষয় জানবেন? আমি এই মুহূর্তে একটা জায়গায় জব করছি, অন্য জায়গায় একটা মানে করছি, ট্রাই করছি, চেষ্টা করছি, হবে কিনা সেই জন্য। আচ্ছা আচ্ছা। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? দেখার অনুষ্ঠান? হ্যাঁ, দেখি। কেমন লাগে এই অনুষ্ঠান? একটু কি অন্যরকম মনে হয়? আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনার কি বলছেন, জবটা চেঞ্জ করবেন কিনা, তাই তো? হ্যাঁ, অন্য জায়গায় ট্রাই করছি, ওই জায়গাটা পাবো কিনা সেই জন্য। আমি বলি
এই যে জায়গায় এখানে কি একটু মানে মেন্টাল প্রেসারে আছেন? হ্যাঁ, এখন একটু মেন্টাল প্রেসারে। তো যাই হোক, কি বলে আপনার দশমে মঙ্গল সক্ষেত্রী হয়ে বসে আছে, চেষ্টা করুন হয়ে যাবে। হ্যাঁ, এবছরই হয়ে যাবে, এবছর হবে? এবছরই হয়ে যাবে, ঠিক আছে, এবছরই হয়ে যাবে। একটু চেষ্টা করুন, আর পারলে একটু রবির প্রতিকার করে রাখবেন, অনেক বেশি মানে সম্মান পাবে না। যেটা একটু প্রবলেম আছে কর্মক্ষেত্রে, একটু সম্মানের প্রবলেম আছে, ঠিক আছে, ওই ঠিক আছে। জায়গাটা ওই জায়গাটাকে একটু পাওয়ার আপ করতে হবে, পুস্ট আপ তো করতে যাই হবে। হোক, হ্যাঁ, এটা যেটা বলি এগুলো। যে এই দিনে শিব আর শক্তির মিলন ঘটেছিল। তো আমাদের যে কি বলে বাঙালি রীতি অনুযায়ী বা ভারতবর্ষের যে সনাতনী রীতি অনুযায়ী কথিত আছে যে এই দিন মহিলারা যদি সারাদিন কি বলে উপবাস করে, এখানেও বলতে হয় যে উপবাস শব্দের অর্থ কি, কেন উপবাস করা হয়, সেগুলো নিয়েও একটু আলোচনা করব। তো উপবাস করে যদি আপনারা শিবের মাথায় জল ঢালেন, তাহলে সেক্ষেত্রে বলা হয় কাঙ্ক্ষিত বর আপনারা পাবেন, মানে কাঙ্ক্ষিত পার্টনার, স্বামী আপনারা পাবেন। এটা কথিত, হ্যাঁ, এটা লোকায়িত, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। মোটামুটি সকলেই আমরা কম বেশি শিবের মাথায় জল ঢালি, কারোর ক্ষেত্রে ভালো জোটে, কারোর ক্ষেত্রে খারাপ জোটে, সেটা আদার পার্ট। বাট যেটা বিশ্বাস, যেটা রীতি সারা জীবন ধরে চলে আসছে, আমাদের বাপ ঠাকুরদা, তার বাপ ঠাকুরদা যারা শিখিয়েছে যে এই দিনকে শিবের মাথায় জল ঢাললে যদি অবিবাহিত মেয়ে হয় তারা কাঙ্ক্ষিত বর লাভ করে। আর একটা জিনিস বলি, আপনারা এই দিনকে কি কি করতে পারেন, আপনারা একটু দুধের সঙ্গে গঙ্গা জল মেশান এবং তার সঙ্গে কালো তিল আপনারা মিশিয়ে শৈব অভিষেক করুন। একটু দুধের সঙ্গে গঙ্গা জল মেশান, কালো তিল মিশিয়ে শৈব অভিষেক করুন। তাতে হবে দেখবেন আপনাদের যে দুঃখ দুর্ভাগ্য, হ্যাঁ, সেগুলো দেখবেন আস্তে আস্তে নাশ হচ্ছে। আপনারা বারবার বলছি, শিবের যে মন্ত্র, পঞ্চাক্ষরী মন্ত্র ওং নমঃ শিবায়, এই মন্ত্র সারা দিন ধরে যতটা সম্ভব হবে, যখন পারবেন আপনারা জপ করুন। 108, 1008, 10,008, হাউ মাচ পসিবল আপনারা পাঠ করুন। তাতে দেখবেন আপনাদের কি বলে এই দিনের ঊর্জাটা প্রচণ্ডভাবে থাকে। হ্যাঁ, এই যে শিব চতুর্দশী, যেহেতু শিবের বিবাহের দিন কথিত আছে, তো সেই কারণে এই দিন শিব আর শক্তি দুজনকারই ঊর্জা একদম সর্বোচ্চ থাকে। তো আমরা যারা তন্ত্র লাইনে আসি, আমরা যারা জ্যোতিষ লাইনে আছি, এই দিনের মাহাত্ম্য আমাদের কাছে খুব বিশাল। হ্যাঁ, এই দিন অনেক পজিটিভ কাজও হয়, অনেক নেগেটিভ কাজও হয়। একদম, যাই হোক, আমরা জানবো এই বিষয়ে আরো। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি সৌরভ মণ্ডল বলছি। ক্যানিং থেকে বলছি। আজ ক্যানিং থেকে। কার বিষয়ে? আপনার বিষয়ে তো? আমার বিষয়ে। বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 14/12/1999। 14/12। জন্মস্থান হচ্ছে তালদি। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়? 3:35 বিকাল। বিকেল 3:35। জন্মস্থান কোথায় বললে? তালদি। তালদি, আচ্ছা আচ্ছা। কি বিষয় জানবে? আমার ক্যারিয়ার সম্বন্ধে জানবো। ক্যারিয়ার। আচ্ছা, কোথা থেকে বলছি বলুন? সাউথ তালদিতে, 24 পরগনা? সাউথ 24 পরগনা, হ্যাঁ, ক্যানিং থেকে। ক্যানিং। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, মানে মাঝে মাঝে দেখতে থাকে অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, ভালো লাগে। যাক, থ্যাংক ইউ। ভালো লাগা, ভালো বলার জন্য সকলেরই, হ্যাঁ, সকলেরই ভালো লাগে, ভালো লাগা শুনতে আমারও ভালো লাগলো তুমি বললে। যাই হোক, যেটা বলি ভাই, যেটা মেন প্রবলেম হয়েছে, আবারও বলছি যে তোমার জন্মছকে শনি পীড়িত হয়ে বসে আছে, শনি নিচস্থ হয়ে বসে আছে, ঠিক আছে? বিবাহ করেছো? না স্যার, না স্যার, বিবাহ করব না। আচ্ছা, বিবাহ সংক্রান্ত ব্যাপারে একটুখানি খোঁজখবর নিয়ে করা উচিত। বিবাহে বিলম্ব, বিবাহ হতে বাধা সৃষ্টি হবে, এই একটা প্রবলেম। আচ্ছা, আর যেটা প্রবলেম হয়েছে, একটু রাহুর প্রতিকার করিয়ে নিতে হবে। হ্যাঁ, রাহু আর চন্দ্রের প্রতিকার তোমার জন্য একটু করিয়ে নিতে হবে। আচ্ছা, তোমার কোশ্চেনটা কি ছিল? ক্যারিয়ার সম্বন্ধে। কেরিয়ার বাড়ি থেকে বাইরে গিয়ে জব করলে ভালো ফল পাবে। বাড়ি থেকে বাইরে গিয়ে জব করলে ভালো ফল পাবে, বেশি অর্থ ইনকাম করবে। বাড়ির কাছাকাছি হলে তুলনামূলক কম ইনকাম হবে। ঠিক আছে? ঠিক আছে।
একটু যোগাযোগ করতে হবে, বুকিং করে আসতে হবে। আমি একটু বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074028। কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন দাদার? নিজস্ব যে আশ্রম সেটা হলো ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, আপনারা জানেন খুব পরিচিত, খুব বিখ্যাত জায়গা এটা, এই ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি। এখানে হলো নিজস্ব আশ্রম। এছাড়া আপনারা বুধবারে দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন এবং কোলাঘাটেও বন্ধুরা পাচ্ছেন। যোগাযোগ করবেন অবশ্যই, বুকিং নাম্বারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে, এটা সবাই জানেন। আর যেই কথাটি বলা যে আপনারা জানেন, যেটা 2026-এ কিন্তু তিনি চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন 2026-এ, সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা সঙ্গে পাই এবং তার সঙ্গে শহরের সেরা জ্যোতিষী হিসাবেও তিনি কিন্তু সম্মানিত হয়েছেন। এগুলো আমাদের বলাটা কর্তব্য। তখন যেই মানুষটিকে আমরা সঙ্গে নিয়ে লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনারা কথা বলছেন, তখন তার সম্বন্ধে একটা জানানোর, তার সম্মানের জায়গাগুলো খুব বলাটাও আমাদের একটা কর্তব্য। দাদা, যেটা নিয়ে আমাদের আলোচনা আজকে, মহাদেবাদেব যে ঈশ্বর, যিনি দেবতা, যার মানে কি বলবো, যার কাছে আমরা প্রার্থনা করি মনস্কামনা পূরণের জন্য এবং অভিষেক করা হয়, এক একটা সময় সময় যে অভিষেক করা, আপনি প্রথম যেটা বললেন বেদানার রস দিয়ে করলে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হয়। আমরা আরও এই বিষয়ে জানবো, যারা দীর্ঘদিন ধরে রোগে ভুক্ত হয়ে আছেন, এইগুলো নিয়ে আমরা একটু জানবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি চিত্তরঞ্জন থেকে বলছি। আমি আমার ছেলের জন্য। আচ্ছা আচ্ছা, ছেলের জন্য। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। আমার ছেলের নাম হচ্ছে আশিক বৈরাগী। আশিক বৈরাগী, বলুন বলুন বলুন। আশিকের জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, 8/10/2002। 8/10/2002, সময়টা বলুন, টাইমিংটা। সময়টা হচ্ছে সকাল 7:43। সকাল 7:43। জন্মস্থান কোথায় দিদি ভাই? ব্যারাকপুরে। আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? হ্যাঁ, ছেলের বিষয়ে কি বিষয়ে জানবেন ছেলে? হ্যাঁ বলছি, মানে সরকারি চাকরির কি যোগ আছে? আচ্ছা আচ্ছা, কাউকে কি দেখানো হয়েছে? এখনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত না? আচ্ছা, এই প্রথম আচ্ছা, প্রথম কথা বলি, ওর এই যে ছেলেটা না, এই ছেলেটার প্রথম কথা দেখবেন, প্রত্যেকটা কাজ করতে গেলেই না প্রথমেই একটা ইনিশিয়ালিটি বাধা পাবে। হ্যাঁ, করতে গেলে একটা অবস্ট্রাকশন প্রথম পাবে, তারপরে সেই কাজটা হবে। কি বললাম, বুঝতে পেরেছেন? যে কোনো কাজ যখন আপনার ছেলে করতে যাবেন, দেখবেন প্রথমেই একটা কিছু বাধা বিপত্তি এসে উপস্থিত হবে ফার্স্ট টাইম, তারপরে সেই কাজটা আস্তে করে হবে। ঠিক আছে? এই ছেলেটার যেটা মেন প্রবলেম হয়ে আছে, অষ্টমস্ত রাহু হয়ে বসে আছে। অষ্টমস্ত রাহু ঝামেলা ঝঞ্ঝট বেশি দেয় আর কি, যে ঘরে এর রাহু বসে আছে। আর স্যাটার্ন ভাগ্যস্থানে থাকলে এর ভাগ্য গঠন করতে একটু দেরি হবে, মানে একটু বয়সকালে এর ভাগ্য গঠন হবে। বুঝতে পেরেছেন? এ কি নিয়ে পড়াশোনা করেছে? আর্টস নিয়ে পড়াশোনা। হ্যাঁ, মানে 11 দেওয়ার পরে ও একটা অ্যাপেন্ডিক্স করেছে, রেলের অ্যাপেন্ডিক্স, চেন্নাই থেকে। আচ্ছা, আমি একে বলি, আপনার ছেলের যেটা করতে হবে সেটা মেন হচ্ছে, রবির একটু প্রবলেম আছে, রবিটাকে একটু করে দিন। ঠিক আছে? সরকারি চাকরির যোগ খুব ভালো এই ছকে বলা যাবে না, কিন্তু অল্প হলেও আছে। বুঝতে পেরেছেন? একটা রবির প্রতিকার আমি বলছি, এর রবির প্রবলেম আছে না, রবি স্ট্রং করলেও হবে বলতে চাইছি না আমি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমি বারবার একটা জিনিস বলি যে নোবডি ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। হ্যাঁ, আমি বলছি অ্যাস্ট্রোলজি ইজ প্রবাবিলিটি, পার্সেন্টেজ, যে আপনার এখন আপনার ছেলের চান্স 30% সরকারি চাকরি হওয়ার, রবি পড়ার পর ওইটা 60 to 70% হবে। হ্যাঁ, তাহলে দুটো জিনিস নিয়ে মানুষের ভাগ্য তৈরি হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে কর্ম, আর একটা তার সঙ্গে ধর্ম। মানে হচ্ছে এই যে রবি, শনি, বুধ, বৃহস্পতি, বুঝতে পেরেছেন? তাহলে দুটোর যদি সামঞ্জস্য করে দেওয়া হয়, দেন প্রবাবিলিটিটা বৃদ্ধি পায়। বারবার বলি, অ্যাস্ট্রোলজি ইজ প্রবাবিলিটি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? একটু রবির প্রতিকার আপনার ছেলের করে দেবেন। আর একটা জিনিস বলি, আপনার ছেলে মাঙ্গলিক, তাহলে মাঙ্গলিক মেয়েদেরকে বিবাহ দিতে হবে, অথবা মাঙ্গলিক দোষর খণ্ডন করে বিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? অনেকগুলো সমস্যা রয়েছে দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, 9836019619।
619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074028। আর নিজস্ব চেম্বার আপনার মনে হয় দক্ষিণেশ্বরটা কাছে হবে, আপনি যখন ব্যারাকপুরে থাকেন তাই না, দক্ষিণেশ্বর বুধবার আপনি আমি ব্যারাকপুরে না, আমি আসানসোল চিত্তরঞ্জনে থাকি। আসানসোল থেকে বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করে নেবেন। কোনো ভালো জ্যোতিষকে হ্যাঁ, দেখিয়ে নিন। আপনি ফোনের আমি ব্যাপার মাধ্যমে হচ্ছে কি ব্যাপার হ্যাঁ। বলুন তো, আমি বারবার একটা জিনিস বলি। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আমি বারবার একটা জিনিস বলি যে রোগ পুষে রাখবেন না, রোগ পুষে রাখলে যেটা হয় রোগের বৃদ্ধি হয়। বেড়ে যাবে। একদম, তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। আরেকবার আমি নিজস্ব চেম্বার বলে দিচ্ছি, ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়িতে নিজস্ব আশ্রম, সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে। এছাড়া বুধবার দক্ষিণেশ্বরে পাচ্ছেন, কোলাঘাটে পাচ্ছেন। আপনারা যোগাযোগ করে প্লিজ চলে আসবেন। আর এছাড়া অনলাইনেও তিনি প্রেডিকশন করেন, আপনারা যারা দূরের বন্ধু তাদের জন্য কিন্তু এই বার্তা রইল। একদম সময়সের পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব।